Hello students, today we are going to start another poem written by William Shakespeare. The name of the poem is Shall I Compare Thee, or Sonnet 18. Before starting the poem, we have to know something about the poet and about the poem. Okay. This poem is written by William Shakespeare, 1564 to 1616. তোমাদের উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটা প্রিভিয়াস ধারণা রয়েছে। ক্লাস 11-এ তোমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বেশ কয়েকটা স্টোরি পড়েছো। তো এইখানে আমরা ওনারই লেখা একটা সনেট পড়ব। সেকেন্ড পয়েন্ট ইজ হি ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাভন। তাকে বার্ড অফ অ্যাভন বলে ডাকা হয়। হি রোট 37 প্লেস। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 37টি ড্রামা রয়েছে বা নাটক রয়েছে, যেগুলো তোমরা স্টোরির আকারে পড়েছো ক্লাস 11-এ, যেমন ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, ওথেলো, এটসেট্রা। অ্যান্ড 154 সনেটস। তার লেখা কিন্তু সনেটের সংখ্যা হচ্ছে 154, 154টি সনেট। নাও অ্যাবাউট দ্য পোয়েম। আমরা এই যে সনেটটা পড়ব, এই সনেটটা কিন্তু এর আগে তোমরা যে সনেটগুলো পড়েছো তার থেকে একটু অন্য ধরনের। এখানেও সনেটে 14টা লাইনই রয়েছে, ওইখানে কোনো চেঞ্জ নেই, কিন্তু দেয়ার আর সাম ডিফারেন্সেস ইন বেসিক স্ট্রাকচার। ওকে, দেয়ার আর 3 কোয়াট্রেন্স অর 4 লাইন স্ট্যাঞ্জা। এই সনেটে 3টে কোয়াট্রেন রয়েছে। কোয়াট্রেন বলতে যেগুলোকে 4 লাইনের স্ট্যাঞ্জা বা 4 লাইনের স্তবক বলা হয়, অ্যান্ড আ কাফলেট or 2 line stanza. You have a primary idea about couplet. In class 11 you have already read a poem Daybreak. সেখানে তোমরা কাপলেট সম্পর্কে একটা আইডিয়া তোমরা পেয়েছো। So there are 3 quatrains. 3 quatrains mean 3 into 4 equal to 12 lines, and a couplet means 2 lines. So there are 14 lines in this poem. Okay, there is so এর আগে তোমরা যেমন পেট্রার্কান সনেটে পেয়েছিলে যে অক্টেভ এবং সেস্টেট, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। অক্টেভ এবং সেস্টের পরিবর্তে কি রয়েছে? তার পরিবর্তে রয়েছে 3টে কোয়াট্রেন এবং একটি কাপলেট। ওকে, সেকেন্ড পয়েন্ট, শেক্সপিয়ার ইউজড দ্য রাইম স্কিম ABAB, CDCD, EFEF, GG. You have to remember this rhyme scheme because Shakespeare has used this rhyme scheme in all his sonnets, in his 154 sonnets. Third point, his main focus is on the triangle love, time and beauty. শেক্সপিয়ারের লেখা প্রত্যেকটি সনেটেই মোটামুটি এই 3টে পয়েন্ট আমরা অবশ্যই পাবো। একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে টাইম এবং একটা হচ্ছে বিউটি। ওকে, নাও come to the tree diagram. তোমরা সনেট সম্পর্কে একটা প্রিভিয়াস আইডিয়া অলরেডি তোমাদের আছে। এখানে আমাদের সনেটকে দুটো ভাগে আমরা ভাগ করছি। প্রথমত ইটালিয়ান অর পেট্রার্কান সনেট, যেগুলো আমরা অলরেডি পড়েছি, অ্যান্ড ইংলিশ সনেটস। দেন ইংলিশ সনেটস মে বি ডিভাইডেড ইন্টু 2 পার্ট. ওয়ান ইজ স্পেন্সারিয়ান অ্যান্ড অ্যানাদার ইজ শেক্সপিয়ারিয়ান। স্পেন্সারিয়ান নামটা হওয়ার পিছনে একটা বিশেষ কারণ আছে। এডমন্ড স্পেন্সার একজন বিখ্যাত কবি, তার নাম অনুযায়ী স্পেন্সারিয়ান নামটা এসেছে। আর শেক্সপিয়ারিয়ান নামটা কীভাবে এসেছে সেটা তো আলাদা করে বলতে হচ্ছে না, এটা তোমরা বুঝতে পারছো, শেক্সপিয়ারের নাম থেকেই এসেছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে যে শেক্সপিয়ারের লেখা যে 154 সনেটস রয়েছে তার মধ্যে 3টে ভাগ করতে পারি আমরা। প্রথম ডিভিশনে হচ্ছে সনেট নাম্বার 1 to 126, 1 থেকে 126 নম্বর সনেট। এই প্রত্যেকটি সনেট ডেডিকেটেড টু হিজ ফ্রেন্ড, তার একজন বন্ধুকে তিনি ডেডিকেট করছেন। বন্ধুটির নাম হচ্ছে মিস্টার WH। যদিও এই মিস্টার WH আসলে কে সেটা কিন্তু কোনো জায়গাতেই ভালো করে জানতে পারা যায় না। অনেক ক্রিটিক বিভিন্ন রকম মতবাদ দেন। কেউ কেউ বলেন যে ইনি হচ্ছেন উইলিয়াম হারবার্ট, কেউ কেউ বলেন ইনি হচ্ছেন হেনরি অফ রিওক্সলে, আবার কেউ কেউ বলেন যে ইনি হচ্ছেন শেক্সপিয়ার নিজেই, মানে উইলিয়াম হিমসেলফ। সো WH। ঠিক আছে। আচ্ছা, আমরা যে কবিতাটি পড়বো সনেট 18, সেটা কিন্তু দিস বিলংস টু দিস গ্রুপ, ফার্স্ট গ্রুপ 1 to 126। দ্যাট মিনস
This sonnet is dedicated to his friend Mr. W.H. ওকে, শেক্সপিয়ারের লেখা দ্বিতীয় যে সনেটের যে শ্রেণী, যেটা হচ্ছে যে 127 থেকে 152, এই সিরিজটা ডেডিকেটেড টু আ ব্ল্যাক লেডি। দ্য নেম অফ দ্য লেডি মে বি মেরি ফিটন। There are some views that Shakespeare loved this lady, but this is not proved. Okay. The last series of Shakespeare sonnets, 153 to 154, these are dedicated to a rival poet. Rival means competitor. একজন প্রতিদ্বন্দ্বী কবি কোন এক সময় তার সময় ছিলেন maybe, but the name of the poet is unknown. Okay, that's all for the background of the poem. Okay, now let's begin the text. In the very first line of the poem there is an interrogation. প্রথম লাইনেই একটা প্রশ্ন রয়েছে, shall I compare thee to a summer's day? দেখো এখানে লাইনটার মধ্যে একটা এই দি ওয়ার্ডটা, দি, এটার মিনিং কিন্তু ইউ। দি ওয়ার্ডটা এখন আর ইউজ হয় না, এটা ওল্ড ইংলিশে ইউজ হতো। দি মিনস ইউ, তার মানে কি শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে তুলনা করতে পারি টু এ সামার্স ডে, একটা গ্রীষ্মকালের দিনের সঙ্গে। দেখো গ্রীষ্মকালটা আমাদের দেশের ক্ষেত্রে যতটা পেইনফুল, বাইরের দেশের ক্ষেত্রে বা ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু সামারটা ভীষণ কমফোর্টেবল, এনজয়েবল, যে কারণে সামারের ডেটা ওদের কাছে বিউটিফুল। ঠিক আছে, সুতরাং এখানে দ্য পোয়েট ওয়ান্টস টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড মিস্টার W.H. টু দ্য বিউটি অফ এ সামার্স ডে। ওকে, প্রথম লাইনে তুলনা করতে চাওয়ার পর আবার দ্বিতীয় লাইনে তিনি নিজেই তার উত্তর দিয়ে দিচ্ছেন। কীভাবে দিচ্ছেন? দাও আর্ট, এখানে আবার ওয়ান্স এগেন ওল্ড ইংলিশ ইজ ইউজড। দাও মিন্স ইউ, আর্ট মিন্স আর, তার মানে কি ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দেখো মোরটা আমরা কখন ইউজ করি? যখন কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়। হ্যাঁ, তুমি হচ্ছে অনেক বেশি সুন্দর, মোর লাভলি, মোর ওয়ান্ডারফুল, মোর বিউটিফুল অ্যান্ড মোর টেম্পারেট। টেম্পারেট এই ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে ব্যালেন্সড। ওকে, যেটা খুব খারাপও নয়, খুব ভালোও নয়। ঠিক আছে, তুমি হচ্ছে গ্রীষ্মকালের থেকে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সীমিত, বা তোমার বিউটিটা হচ্ছে নিয়ন্ত্রিত। এরপর দেখো গ্রীষ্মকালের বিউটির থেকে কবির ফ্রেন্ডের বিউটিটা কেন বেশি ভালো, তার পিছনে পোয়েট বেশ কিছু যুক্তি দিচ্ছেন। দেখো ফার্স্ট আর্গুমেন্টটা কি? রাফ উইন্ডস ডু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। দেখো গ্রীষ্মকাল মানে আমরা জানি ঝড়ের সময়, ঝড় হয় যে সময়, তাই তো। রাফ উইন্ডস মিন্স স্টর্ম, ঝড়ো বাতাস। ডু সেক, সেক মানে ঝাঁকিয়ে দেওয়া বা নড়িয়ে দেওয়া বা নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ডেস্ট্রয়। দ্য ডার্লিং বার্ডস অফ মে, ডার্লিং, দ্য ওয়ার্ড ডার্লিং হ্যাজ বিন ইউজড ইন দিস পোয়েম টু মিন ওয়ান্ডারফুল or beautiful. Birds of May, May means May month, May মাস। মে মাসে যে সুন্দর ফুলের কুড়ি সেগুলোকে ঝরিয়ে দেয় কে বা নষ্ট করে দেয় কে? রাফ উইন্ডস অথবা ঝড়ো বাতাস। মানে গ্রীষ্মকালের ঝড়ো বাতাসটা হচ্ছে গ্রীষ্মকালের একটা নেগেটিভ পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটা হলো ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট দেখো, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। এখানে দেখো ওয়ান্স এগেন একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড আছে হ্যাথ। হ্যাথ মিন্স হ্যাজ অর হ্যাভ। ঠিক আছে, দেখো সামার্স লিজ, লিজ ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে এখানে ডিউরেশন, সামার্স ডিউরেশন, গ্রীষ্মকালের যে স্থায়িত্ব। হ্যাজ অল টু শর্ট আ ডেট, টু শর্ট আ ডেট মিন্স যেটাকে বলা হয় ক্ষণস্থায়ী বা যেটা শর্ট লিভড, বেশি দিন যেটা থাকে না। তার মানে এটা একটা নেগেটিভ পয়েন্ট যে গ্রীষ্মকালটা বেশি দিন স্থায়ী হয় না। গ্রীষ্মকালটা বেশি দিন স্থায়ী হয় এটা আমরা সকলেই জানি, কারণ সামার হ্যাজ টু গিভ প্লেস টু অ্যানাদার সিজন হ্যাজ টু গিভ প্লেস টু অ্যানাদার সিজন। ইন দিস ওয়ে দ্য সিজন সাইকেল অফ সিজন কন্টিনিউস। ওকে, সুতরাং গ্রীষ্মকাল কিন্তু ক্ষণস্থায়ী। তাহলে ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট নেগেটিভ পয়েন্ট আমরা পেয়ে গেলাম যে গ্রীষ্মকালের হচ্ছে ঝড়ো বাতাস বা রাফ উইন্ডস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে
we have already come to know the two negative points of the summer season. Now in the second stanza or the second quatrain of the poem, we have come to know the third negative point of the summer season. দেখো, sometime too hot the eye of heaven shines. দেখো এই লাইনটার মধ্যে একটা অংশ আছে যেটা হচ্ছে যে আই অফ হেভেন। আই অফ হেভেন মিন্স সান। সূর্যটাকে এখানে বলা হচ্ছে স্বর্গের চোখ, ঠিক আছে? স্বর্গের চোখ হিসাবে এখানে তুলনা করা হয় যে দ্য সান হ্যাজ বিন কম্পেয়ার্ড টু দ্য আই অফ হেভেন, ঠিক আছে? তার মানে কি সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। গ্রীষ্মকালে মাঝে মধ্যে সূর্যের তেজটা ভীষণ প্রখর হয়ে ওঠে, ঠিক আছে? দ্য হিট অফ দ্য সান বিকামস স্কর্চিং, becomes unbearable, becomes intolerable, we cannot tolerate. তার মানে কি গ্রীষ্মকালের যে সূর্যের যে তেজটা থাকে সেটা কিন্তু খুব একটা এনজয়েবল নয়। তাহলে এটা একটা নেগেটিভ পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, এরপর ফোর্থ নেগেটিভ পয়েন্ট দেখো, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। দেখো এই সেন্টেন্সটা একটু উল্টো পাল্টা করা আছে, একটু সাজিয়ে নিই আমরা। অ্যান্ড হিজ গোল্ড কমপ্লেকশন ইজ অফেন ডিমড, এইভাবে সাজিয়ে নাও, তাহলে দেখো জিনিসটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। এখানে হিজ বলতে সূর্যের কথা বলা হয়েছে, সানের কথা বলা হয়েছে। সানকে পার্সনিফাই করা হয়েছে, দ্য সান হ্যাজ বিন পার্সনিফাইড, ঠিক আছে? সূর্যের যে সোনালি রঙটা, সোনালি গায়ের রঙটা, হ্যাঁ, দ্য কমপ্লেকশন অফ সান, কমপ্লেকশন মিন্স কালার অফ দ্য স্কিন, চামড়ার রঙ। সূর্যের গায়ের রঙটা কেমন? গোল্ডেন বা গোল্ড, ঠিক আছে? তাহলে অফেন মনে হচ্ছে মাঝে মধ্যেই, প্রায় ফ্রিকোয়েন্টলি। সূর্যের যে সোনালি বর্ণটা বা যে গোল্ডেন কালারটা সেটাও কিন্তু মাঝে মধ্যে ডিমড হয়ে যায়। ডিমড মিন্স ফেডেড অথবা ঝাপসা হয়ে যায়, অবস্কিওর্ড হয়ে যায়। মাঝে মধ্যে সূর্যের সোনালি বর্ণটাও কিন্তু মাঝে মধ্যে ফেডেড হয়ে যায়, ঠিক আছে? এটাও তার মানে একটা নেগেটিভ পয়েন্ট। তার মানে আমরা অলরেডি 4টে নেগেটিভ পয়েন্ট পেয়ে গেলাম। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট ছিল যে সামার ইজ দ্য সিজন অফ রাফ উইন্ডস, গ্রীষ্মকালে রাফ উইন্ড থাকে। সেকেন্ড পয়েন্ট ছিল সামার ইজ শর্ট লিভড। থার্ড পয়েন্ট কী ছিল? থার্ড পয়েন্ট ছিল যে মাঝে মধ্যে সূর্যরশ্মিটা ভেরি হট হয়ে যায়, হ্যাঁ, দ্য সানশাইন বিকামস আনবিয়ারেবল। আর ফোর্থ পয়েন্ট কী জানলাম? ফোর্থ পয়েন্ট হচ্ছে যে গ্রীষ্মকালে ফোর্থ পয়েন্টে পেলাম যে সূর্যের যে গায়ের রং বা দ্য কমপ্লেকশন অফ দ্য সান বা দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ফ্রিকুয়েন্টলি ডিমড। মাঝে মধ্যে সূর্যের যে সোনালি বর্ণটা সেটা মাঝে মধ্যে কিন্তু ডিমড হয়ে যায় বা ফেডেড হয়ে যায়, ঠিক আছে? এর পরের লাইনটা, এটা হচ্ছে একটা জেনারেল লাইন, কিন্তু এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এই কবিতার সবথেকে ইম্পর্ট্যান্ট লাইন বলতে পারো, ঠিক আছে? অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। দেখো এখানে দুটো ফেয়ার আছে, ফার্স্ট ফেয়ার, সেকেন্ড ফেয়ার, ঠিক আছে? এই দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্সিয়েট করতে হবে। অ্যান্ড এভরি ফেয়ার মিন্স এভরি বিউটিফুল থিংস, প্রতিটি সুন্দর জিনিস। ফ্রম ফেয়ার, দ্বিতীয় ফেয়ারটার মানে সুন্দর জিনিস নয়, দ্বিতীয় ফেয়ারটা মানে হচ্ছে সৌন্দর্য বা বিউটি, হুইচ ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। যার মানে হচ্ছে যেটাকে আমরা বিউটি বা সৌন্দর্য, যেটাকে আমরা টাচ করতে পারি না কিন্তু ফিল করতে পারি, অনুভব করতে পারি, ঠিক আছে? সামটাইম ডিক্লাইন্স, তার মানে কি প্রত্যেকটি সুন্দর জিনিসের সৌন্দর্য মাঝে মানে কোনো না কোনো সময় ডিক্লাইন হবেই বা নষ্ট হবেই। ডিক্লাইন মিন্স ডেস্ট্রয়েস বা নষ্ট হয়ে যাওয়া, কোরাপ্টস, ঠিক আছে? প্রত্যেকটা সুন্দর জিনিসের সৌন্দর্য কিন্তু সময়ের স্রোতে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তার মানে কি এভরি বিউটিফুল থিং হ্যাজ টু ডাই, এভরি বিউটিফুল অবজেক্ট হ্যাজ টু ডিক্লাইন। প্রত্যেকটা সুন্দর জিনিসের সৌন্দর্য কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কীভাবে নষ্ট হয় সেটাও কবি বলে দিয়েছেন এখানে। বাই চান্স মিন্স সাডেনলি, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বা হঠাৎ করে তুমি একটা দামি কোনো জিনিস কিনেছো যেটা হাত থেকে হয়তো পড়ে নষ্ট হয়ে গেল, হতেই পারে, ঠিক আছে? সেটা হচ্ছে বাই চান্স, হঠাৎ করে। অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, কিংবা প্রকৃতির পরিবর্তনের খেলা যেটা চলতেই থাকে, যেটা কখনো ট্রিমড হয় না, সেটা সবসময় আনট্রিমড। দেখো আনট্রিমড ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এসছে ট্রিম থেকে। ট্রিম মানে হচ্ছে কাট করা, যেখান থেকে ট্রিমার ওয়ার্ডটা এসছে, ঠিক আছে? কাটিং করে দেওয়া। আনট্রিমড মানে যেটাকে কাটা যায় না। সময়ের স্রোতকে কি তুমি কাটতে পারো? তুমি কি নষ্ট করতে পারো? সময়কে কেউ থামাতে পারে না, ঠিক আছে? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ওই জন্যই বলা হয় সময়কে আমরা থামাতে পারি না, ঠিক আছে? সো
সুতরাং সময়ের যে পরিবর্তনের খেলা সেটা চলতেই থাকে, নেচারের পরিবর্তনের খেলা চলতেই থাকে, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হঠাৎ করে নষ্ট হতে পারে, কিংবা হঠাৎ করে যদি নষ্ট নাও হয়, প্রকৃতির পরিবর্তনের খেলা তাকে আস্তে আস্তে নষ্ট করে দেবে। একটা মানুষের জীবনের ক্ষেত্রেও তাই সার্থক। একটা মানুষ একদিন বিউটিফুল থাকে, তার একদিন ইয়ুথ থাকে, সে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায়। হ্যাঁ, কিংবা হঠাৎ করে সে শেষ হয়ে যেতে পারে বা অ্যান অ্যাক্সিডেন্ট মেবি, কিংবা যদি অ্যাক্সিডেন্ট নাও হয়, সে কিন্তু সময়ের স্রোতে আস্তে আস্তে বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যাবে, এবং সময় তাকে কিন্তু আস্তে আস্তে নষ্ট করে দেবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই হচ্ছে জগতের নিয়ম। ওকে, now come to the final quatrain of the poem. In this quatrain, in the first line, once again there is an old English word. Okay, but thy eternal summer shall not fade. Thy means your, ঠিক আছে, thy মানে হচ্ছে your eternal summer shall not fade. The poet is very much confident that the beautiful or the beauty of his friend will never be faded. কবি এখানে ভীষণভাবে আত্মবিশ্বাসী যে তার বন্ধুর মধ্যে বা তার মিস্টার ডাব্লিউএইচের মধ্যে যে বিউটিটা আছে সেটা কিন্তু কোনোদিন ফেডেড হবে না বা কোনোদিন নষ্ট হয়ে যাবে না। সেই জন্য বলছে দ্য ইটারনাল সামার, তোমার মধ্যে যে সামার লাইক বিউটিটা আছে, যেটা হচ্ছে ইটারনাল মিন্স এন্ডলেস, বা যেটা ধ্বংস নেই, যেটা হচ্ছে ইমোর্টাল, অমর সৌন্দর্য, শ্যাল নট ফেড, যেটা কোনোদিনই কিন্তু ফেডেড হবে না বা নষ্ট হয়ে যাবে না। মানে ইউর বিউটি উইল নেভার ডাই। তোমার মধ্যে যে সৌন্দর্যটা আছে, কবির বন্ধুর মধ্যে যে সৌন্দর্যটা আছে, সেটা কিন্তু কোনোদিনই নষ্ট হবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট। দেখো, এই সেন্টেন্সটার মধ্যে একটু ঘুরিয়ে একটু পড়তে পারলে সুবিধা হয়, যে দাও ওস্ট, দ্যাট ফেয়ার দাও ওস্ট, সেই সৌন্দর্যটা যেটা তুমি অধিকার করো। ওস্ট মিন্স অধিকার করা বা পোজেস, সেই সৌন্দর্যটা যেটা তুমি অধিকার করো, সেটার অধিকারটা তুমি কোনোদিনই, ইউ উইল নেভার লুজ পজেশন, তুমি কোনোদিনই সেই অধিকারটা হারাবে না। তার মানে কি, তোমার সৌন্দর্যটা, মানে ইয়োর বিউটি উইল নেভার ডাই, ইউ উইল বি ইমোর্টাল, ইউ উইল লিভ থ্রু ইয়োর বিউটি, তোমার সৌন্দর্যের মধ্যে দিয়ে তুমি বেঁচে থাকবে, ঠিক আছে। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড। দেখো, হিয়ার ওয়ান্স এগেন দেয়ার ইজ পার্সনিফিকেশন। ডেথ, এখানে ডেথকে পার্সনিফাই করা হচ্ছে। ডেথ হচ্ছে এখানে জাস্ট লাইক এ পার্সন হু ইজ ভেরি মাচ প্রাউড, যে হচ্ছে ভীষণ গর্বিত, ভীষণ অহংকারী। কারণ মৃত্যু বা ডেথ অলওয়েজ বিকামস দ্য উইনার, মৃত্যু সবসময়তেই জয়ী হয়, ঠিক আছে, মৃত্যুর সবসময়তেই জয় হয়। যে কারণে মৃত্যুকে বলা হয়েছে একটা অহংকারী মানুষের মতো। নট শ্যাল ডেথ ব্র্যাগ দাও, ব্র্যাগ মানে এখানে অহংকার করা, ঠিক আছে, বা বোস্ট করা। নট শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড মিন্স শ্যাডো, মৃত্যুর যে ছায়া, মৃত্যুর ছায়ার মধ্যে তোমাকে টেনে নিয়ে যেতে পারবে না। মৃত্যু যেখানে সবাইকে টেনে নিয়ে যায় আস্তে আস্তে, মৃত্যুর অজানা জগৎ, যেটাতে সবাইকেই যেতে হয় একদিন, সেখানে কিন্তু তুমি কোনোদিনই যাবে না। সেটাই বলছে, নট শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, মৃত্যুও কোনোদিন গর্ব করতে পারবে না। ডেথ ক্যান নেভার বোস্ট, ঠিক আছে, টেকিং ইউ আন্ডার হিজ সেড, তার ছায়ার মধ্যে টেনে নিয়ে গিয়ে মৃত্যুও কখনো কিন্তু গর্ব করতে পারবে না। কী করে পারবে না? when in eternal lines to time thou growest, যখন তুমি কবিতার এই লাইনগুলির মধ্যে দিয়ে ধীরে ধীরে বেড়ে উঠবে। গ্রো মানে বেড়ে ওঠা বা বেঁচে থাকা, ঠিক আছে। ইটার্নাল লাইন্স, এই কবিতার লাইনগুলি, যে কবিতার লাইনগুলি আমরা পড়ছি, সেগুলো হচ্ছে ইটার্নাল লাইন্স, অমর কবিতার লাইন। টু টাইম দাও গ্রোস্ট, সময়ের সঙ্গে সঙ্গে এই কবিতার লাইনগুলোই তোমাকে বাঁচিয়ে রাখবে, ঠিক আছে। দেখো, ইটার্নাল লাইন্স, এই লাইনটার মধ্যে কিন্তু দ্য কনফিডেন্স অফ দ্য পোয়েট ইজ এক্সপ্রেসড। কবি তার নিজের কনফিডেন্স প্রকাশ করেছেন যে তিনি, দ্য পোয়েট ওয়াজ ভেরি মাচ শিওর দ্যাট হিজ পোয়েটিক লাইন্স উইল বি ইমোর্টাল, উইল বি ইটার্নাল। তার লেখা কবিতার লাইনগুলো আগামী দিনে নিশ্চয়ই মানুষ পড়বে, সেটা তিনি ভেরি মাচ শিওর, হি ওয়াজ ভেরি মাচ শিওর, ঠিক আছে। যে কারণে তিনি এই কথাগুলো বলতে পারছেন।
এবং যে কারণেই তিনি বলছেন যে হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোজড, যখন তুমি সময়ের সঙ্গে সঙ্গে আমার কবিতার লাইনগুলির মধ্যে দিয়ে, আমার অমর কবিতার লাইনগুলির মধ্যে দিয়ে তুমি সময়ের সঙ্গে সঙ্গে বেঁচে থাকবে। তার মানে কি আমার কবিতাটাও বেঁচে থাকবে এবং তোমার সৌন্দর্যটাও কিন্তু বেঁচে থাকবে। ঠিক আছে, we have come to the conclusion of the poem, almost the conclusion, the final couplet. অলরেডি আমরা জানতে পেরেছি যে আমরা লাস্টে জানতে পারলাম যে দ্য পোয়েট ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট দ্যাট ইন হিজ ইটার্নাল লাইন্স দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড উইল অলওয়েজ এক্সিস্ট। তার কবিতার লাইন, তার অমর কবিতার লাইনের মধ্যে দিয়ে কবির বন্ধুর সৌন্দর্য চিরদিন থেকে যাবে। ঠিক আছে, এই লাস্টের দুটো লাইনে আবার সেই কথাটাকে আবার আরেকবার তিনি এক্সপ্রেস করছেন অন্যরকমভাবে, এবং ইন দিস টু লাইন্স, ইন দিস কাপলেট, দ্য কনফিডেন্স অফ আ জিনিয়াস পোয়েট হ্যাজ বিন এক্সপ্রেসড। ওকে, দেখো, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেবে অথবা মানুষ বেঁচে থাকবে, অর আইজ ক্যান সি, যতদিন পর্যন্ত মানুষের দু চোখ দেখতে পাবে। তার মানে কি দ্য পোয়েট ওয়ান্টস টু মিন দ্যাট যতদিন পর্যন্ত, টিল দ্য ওয়ার্ল্ড লিভস, যতদিন পর্যন্ত পৃথিবী বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত, সেই সময়টার কথা তিনি বলতে চাইছেন। সো লং লিভস দিস, ততদিন পর্যন্ত, দিস মিনস দিস পোয়েম, এই কবিতাটা, তার মানে কি সনেট 18, এই কবিতাটা ততদিন বেঁচে থাকবে। তার মানে কি এই কবিতাটা ততদিন বেঁচে থাকবে যতদিন পর্যন্ত এই পৃথিবী বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই কবিতাটাও বেঁচে থাকবে। অ্যান্ড দিস মিনস দিস পোয়েম গিভস লাইফ টু দি, এবং এই কবিতাটাই তোমাকে লাইফ দিতে থাকবে, তোমাকে জীবন দিতে থাকবে। ঠিক আছে, এই কবিতাটাই তোমাকে বাঁচিয়ে রাখবে। তোমার সৌন্দর্যটা তো ইমোর্টাল থাকবেই, কিন্তু সেই সৌন্দর্যটাকে ইমোর্টাল করবে কে? আমার এই কবিতা। ঠিক আছে, তার মানে কি আমার এই কবিতাও বেঁচে থাকবে এবং আমার ফ্রেন্ডের সৌন্দর্যও বেঁচে থাকবে। ঠিক আছে, এবং দিস হ্যাজ বিন প্রুভড বিকজ দিস পোয়েম হ্যাজ বিন রিটেন 500 years ago, 500 বছর আগে লেখা একটা কবিতা আমরা এখনও পাঠ করছি। তার মানে কি এটা প্রমাণিত, দিস ইজ প্রুভড দ্যাট বিউটি নেভার ডাইজ, সৌন্দর্যের কখনো মৃত্যু হয় না। অ্যান্ড অলসো পোয়েট্রি ক্যান নেভার ডাই, কবিতারও কখনো মৃত্যু হয় না। কবির মৃত্যু হতে পারে কিন্তু কবিতার মৃত্যু হতে পারে না। ঠিক আছে, এই কবিতাটা কিছুটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতাকে মনে করিয়ে দিচ্ছে, যে কবিতার লাইনটা আমার মনে পড়ে যাচ্ছে। সেই কবিতার লাইনটা একবার দেখে নিই। কবিতার লাইনটা হচ্ছে, কবিতাটির নাম হচ্ছে 1400 সাল, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতাটির লাইন আছে, শুরু হয়েছে এভাবে: আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমারও কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে, রবীন্দ্রনাথ ঠাকুর যেন বুঝতে পেরেছিলেন যে তার লেখা কবিতাটি 100 বছর পরেও হয়তো কোনো একজন পড়ছে। ঠিক আছে, সেই যে কল্পনাটা, খানিকটা আমাদের এই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এই কবিতাটির সঙ্গে কিছুটা হলেও মিলছে, তাই তো? তাহলে কবিতাটি থেকে আমরা যে মেসেজটা পেলাম, মেসেজটা আর কিছুই নয়, মেসেজটা হচ্ছে যে পোয়েট্রি ক্যান নেভার ডাই, বিউটি নেভার ডাইজ, কোনোদিনই মৃত্যু হয় না। কবির মৃত্যু হতে পারে, মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু মানুষের সৌন্দর্য টিকে থেকে যায় দীর্ঘদিন। ঠিক আছে, কবির মৃত্যু হতে পারে কিন্তু কবিতার মৃত্যু কোনোদিনই হয় না। ঠিক আছে, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।